হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 11 অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টার এর যে প্রথম যে চ্যাপ্টার আছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন বা শাস্ত্ররূপে ভূগোল, তার একটি শর্ট নোটস আকারে পুরো চ্যাপ্টারটাই আলোচনা করব। চলো ভিডিওটা দেখে নিই। প্রথমেই দেখো ভূগোলের অর্থ ও উৎপত্তি। জিওগ্রাফি শব্দের উৎস কোথা থেকে এসছে? গ্রিক শব্দ জিও অর্থাৎ ভূমণ্ডল বা পৃথিবী এবং গ্রাফোস এর অর্থ হলো বর্ণনা বা বিবরণের মিলনে তৈরি হয়েছে। এর আক্ষরিক অর্থ কি? জিওগ্রাফি শব্দের আক্ষরিক অর্থ হলো পৃথিবীর বর্ণনা। চলন্তিকা অভিধান মতে রাজশেখর বসুর এই অভিধান অনুযায়ী ভূগোলের অর্থ পৃথিবী ও বিভিন্ন দেশের বিবরণ। ভূগোলের সংজ্ঞাটা এবারে চলো দেখে নিই। ভূগোলের সংজ্ঞা, ডেফিনেশন অফ জিওগ্রাফি। প্রাচীন যুগের ভূগোলবিদরা বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন ভূগোলবিদদের মতো অনেক রকম সংজ্ঞা আছে, সেগুলো চলো দেখে নিই। প্রথমে হেকাটিয়াস, গ্রিক সাহিত্যিক ও ভূগোল শাস্ত্রের প্রকৃত জনক যাকে বলা হয়। তিনি কি বলেছেন? প্রথম ভূগোল বই হেকাটিয়াস পর্যন্ত যে পিরিয়ডস হলো ভূগোল শাস্ত্রের প্রথম বই। মনে রাখবে, এগুলো হচ্ছে তোমার যেহেতু মাল্টিপল চয়েস এক্সাম হয়ে থাকে, সেক্ষেত্রে এইরকম শর্ট নোটস আকারে দেওয়ার চেষ্টা করেছি, একটু দেখে নেবে। হেকাটিয়াস পর্যন্ত জেস পিরিয়ডস বা গ্যাস পিরিয়ডসে বলে অনেকে, হলো ভূগোল শাস্ত্রের প্রথম বই। এরাটোস্থেনিস দেখে নাও এবারে, গ্রিক দার্শনিক যিনি খ্রিস্টপূর্বাব্দে প্রথম জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন। কে প্রথম জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন? এরাটোস্থেনিস। তার বইয়ের নাম কি? তার বইয়ের নাম হচ্ছে বা তার গ্রন্থের নাম হচ্ছে জিওগ্রাফিকা। হেকাটিয়াসের বইয়ের নাম হচ্ছে কি? জেস পিরিয়ডস। আর হচ্ছে এরাটোস্থেনিসের জিওগ্রাফিকা। তিনি প্রথম জিওগ্রাফিয়া শব্দটি ব্যবহার করেন। তাকে ভূগোল শাস্ত্রের জনক বলা হয়। যদি বলা হয় প্রকৃত জনক তাহলে হেকাটিয়াস, আর ভূগোল শাস্ত্রের যদি এমনি জনক দেওয়া থাকে এরাটোস্থেনিস। এবার চলে নাও নেক্সট পেজে। এরাটোস্থেনিস কীভাবে ভূগোলের সংজ্ঞাটা দিয়েছেন দেখে নিই। তার মধ্যে ভূগোল হলো, যেটা কোডিংয়ের মধ্যে আছে, মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ। এরকম প্রশ্ন আছে, মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ, এটা কে সংজ্ঞাটা দিয়েছেন? এরাটোস্থেনিস। এবার স্ট্র্যাবো, চলো স্ট্র্যাবো কি বলেছেন? রোমান যুগের এই ভূগোলবিদ তার জিওগ্রাফিকা গ্রন্থে, এরাটোস্থেনিসের গ্রন্থের নাম কি ছিল? জিওগ্রাফিয়া, আর স্ট্র্যাবোর গ্রন্থের নাম জিওগ্রাফিকা। গ্রন্থে ভূগোলকে 4টি প্রধান শাখায় ভাগ করেন: গাণিতিক, প্রাকৃতিক, রাজনৈতিক ও ঐতিহাসিক। ক্লডিয়াস টলেমি কি বলেছে দেখি। রোমান ভূগোলবিদ তার বিখ্যাত গ্রন্থ জিওগ্রাফিয়ায় তিনি কার্টোগ্রাফার নিয়মে নির্দিষ্ট স্কেলে সর্বপ্রথম পৃথিবীর প্রকৃত মানচিত্র আঁকেন। কে সর্বপ্রথম হচ্ছে স্কেল ধরে বা স্কেলের নিয়ম মেনে পৃথিবীর মানচিত্র আঁকেন? সেটা হচ্ছে টলেমি, ক্লডিয়াস টলেমি। আর তার গ্রন্থের নাম হচ্ছে জিওগ্রাফিয়া। এবারে মধ্যযুগীয় যেসব সংজ্ঞা, এগুলো তো প্রাচীন যুগের হলো। মধ্যযুগীয় যেসব সংজ্ঞা কে কে দিয়েছেন? বার্নহার ভ্যারেনিয়াস বা ভারেনিয়াস, যা উচ্চারণ করতে পারো, 1622 সালে ভূগোলকে কি বলেছেন? মিশ্র গণিতের অংশ হিসেবে অভিহিত করেছেন। যেটা হাইলাইটেড করা আছে বা আলাদা কালারে লেখা থাকবে, মিশ্র গণিতের অংশ হিসেবে অভিহিত করেছেন। ইমানুয়েল কান্ট কি বলেছেন? জার্মান দার্শনিক, তার মতে ভূগোল হলো পৃথিবীর সমীক্ষা। ভূগোল হলো পৃথিবীর সমীক্ষা। কে বলেছেন? ইমানুয়েল কান্ট। তিনি বলেন কি, কাল হলো ইতিহাসের এবং দেশ হলো ভূগোলের বিষয়বস্তু। কাল বা টাইমটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু, আর দেশ বা স্পেস যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ভূগোলের বিষয়বস্তু। এবারে চলো নেক্সট, আধুনিক যুগের ভূগোলের সংজ্ঞা যারা দিয়েছেন সেটা দেখে নিই। আধুনিক ভূগোলের জনক জার্মান দার্শনিক আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটার। হামবোল্টের গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থের নাম কসমস, আর কার্ল রিটারের গ্রন্থ, তার বিখ্যাত গ্রন্থের নাম এড কুন্ডে বা আর্থ কুন্ডেও বলা হয়। ভিদাল ডা ল্যাপ্লাস কে ছিলেন? ফরাসি ভূগোলবিদ ছিলেন। তার মতে কি, ভূগোল হলো স্থানের বিজ্ঞান বা মানুষের বিজ্ঞান নয়। ভূগোলটা কি? স্থানের বিজ্ঞান, মানুষের বিজ্ঞান নয়। এবারে কি আছে? আলফ্রেড হেটনার, জার্মান ভূগোলবিদ, তার মতে ভূগোল হলো ভূপৃষ্ঠের সীমায়িত এলাকা বিষয়ক বিজ্ঞান। আলফ্রেড হেটনারের মতে ভূগোল কি? ভূগোল হলো ভূপৃষ্ঠের সীমায়িত এলাকা বিষয়ক বিজ্ঞান। এরপরে দেখো রিচার্ড হাডসন, মার্কিন ভূগোলবিদ। রিচার্ড হাডসন কে ছিলেন বা কোথাকার ভূগোলবিদ ছিলেন? মার্কিন ভূগোলবিদ, 1939-এ। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? নেচার অফ জিওগ্রাফি। এগুলো মনে রাখবে। হাডসনের বইয়ের নাম কি বা হাডসনের গ্রন্থের নাম কি? নেচার অফ জিওগ্রাফি। পিটার হ্যাগেট, আধুনিক যুগের কিন্তু এরা,
ব্রিটিশ ভূগোলবিদ, তিনি ভূপৃষ্ঠের মানুষ পরিবেশের বাস্তুতন্ত্র এবং আঞ্চলিক দেশিক বা দৈশিক প্রণালী বিশ্লেষণের উপর জোর দেন। আঞ্চলিক বা দৈশিক প্রণালী বিশ্লেষণের উপর জোর দেন। ঠিক আছে, এইবারে চলো ভূগোলের পরিধিটা সম্পর্কে দেখে নিই। ভূগোলের পরিধি কি? স্কোপ অফ জিওগ্রাফি। 1 নম্বরে দেখো ভৌগোলিক অবস্থান নির্ণয়, 3টা আছে পরিধি। 2 নম্বরে আছে আঞ্চলিক পৃথকীকরণ, 3 নম্বরে আছে মানুষ প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ। প্রথমে একটা চলো দেখে নিই। 1 নম্বরে ভৌগোলিক অবস্থান নির্ণয় কি? পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করা হয়। অবস্থান 2 প্রকার হয়, একটা অ্যাবসোলিউট লোকেশন বা পরম অবস্থান, অর্থাৎ অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে নির্ণীত হয়, আর একটা হচ্ছে আপেক্ষিক অবস্থান বা রিলেটিভ লোকেশন, যা আশেপাশের স্থানের তুলনায় অবস্থান নির্ণয় হয়। ঠিক আছে, ধরো তোমার বাড়ির পাশে কোনো মন্দির আছে, কোনো স্কুল আছে, তার ভিত্তিতে যখন লোকেশন নির্ণয় করছো সেটা রিলেটিভ লোকেশন। আর যখন অক্ষাংশ দ্রাঘিমাংশের ভিত্তিতে অর্থাৎ জিপিএস এর সাহায্যে লোকেশন নির্ণয় করছো সেটা হচ্ছে অ্যাবসোলিউট লোকেশন। এবারে আঞ্চলিক পৃথকীকরণ কীভাবে হচ্ছে দেখো 2 নম্বরে ভূগোলের পরিধিতে বা স্কোপ অফ জিওগ্রাফি। পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়, প্রতিটি অঞ্চলের বৈশিষ্ট্য পৃথকভাবে অধ্যয়ন করা হয়। এই ধারণা কোরোলজি থেকে এসছে। আঞ্চলিক পৃথকীকরণ ধারণা কোথা থেকে এসছে? কোরোলজি থেকে এসছে। ঠিক আছে, এবার 3 নম্বরে দেখে নাও মানুষ প্রকৃতি সম্পর্ক বিশ্লেষণ। এটা স্কোপ অফ জিওগ্রাফির 3 নম্বর ভাগ। মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক ভূগোলের অন্যতম প্রধান বিষয়। এই সম্পর্ক ব্যাখ্যা করতে 5টি দৃষ্টিভঙ্গি রয়েছে। একটা হচ্ছে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে উয়োক্রেটিক দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে পসিবিলিজম বা সম্ভাবনাবাদ, একটা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ বা নবনিয়ন্ত্রণবাদ হতো নিও ডিটারমিনিজম। ঠিক আছে, এবার চলো 1 নম্বরে জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি বা জিওক্রেটিক অ্যাপ্রোচটা দেখে নিই। প্রকৃতি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে। এর প্রবর্তক কে ছিলেন? চার্লস স্যাম্পেল। মনে রাখবে, জিওক্রেটিক দৃষ্টিভঙ্গির মূল কথাটাই হচ্ছে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে বা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। এর প্রবর্তক চার্লস স্যাম্পেল। এটা চার্লস স্যাম্পেল হবে না, সরি, এটা কি হবে বলতো? এটা হচ্ছে এলেন চার্চিল স্যাম্পেল হবে। এলেন চার্চিল স্যাম্পেল হবে। এলেন চার্চিল স্যাম্পেল। ঠিক আছে, এটা চার্লস স্যাম্পেল হবে না, এটা চার্লস স্যাম্পেল হবে না। এটা চার্চিল স্যাম্পেল লিখতে পারো বা এলেন চার্চিল স্যাম্পেল লিখতে। এইবারে চলো 2 নম্বর যেটা আছে থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি বা থিওক্রেটিক অ্যাপ্রোচ। থিওক্রেটিক অ্যাপ্রোচ অনুসারে কি বলছে? মানুষ ও প্রকৃতিকে ঈশ্বর নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে থিওক্রেটিক অ্যাপ্রোচই বলছে। আর জিওক্রেটিকে বলছিল প্রকৃতি মানুষের জীবন নিয়ন্ত্রণ করছে। থিওক্রেটিকে কি বলছে? মানুষ ও প্রকৃতিকে ঈশ্বর নিয়ন্ত্রণ করেন। এর প্রবর্তক কে ছিলেন? এর প্রবর্তক ছিলেন কার্ল রিটার। এবার 3 নম্বর যেটা আছে দেখো উয়োক্রেটিক দৃষ্টিভঙ্গি বা উয়োক্রেটিক অ্যাপ্রোচ। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ ও প্রকৃতির সম্পর্কের ক্ষেত্রে মানুষই মুখ্য এবং প্রকৃতি গৌণ বা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। উয়োক্রেটিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কি? মানুষের প্রকৃতির সম্পর্কের ক্ষেত্রে মানুষ হচ্ছে মুখ্য আর প্রকৃতি হচ্ছে গৌণ বা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। ঠিক আছে, এবারে সম্ভাবনাবাদ পসিবিলিজম। পসিবিলিজমটা কি দেখে নাও 4 নম্বরে। প্রকৃতি কিছু সুযোগ বা সম্ভাবনা দেয়, মানুষ নিজের জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেয়। এইটাই সম্ভাবনাবাদের মূল কথা। এর প্রবর্তক কে ছিলেন? পল ভিদাল দা লাভলাস বা ভিদাল দা লাভলাস, মনে রাখবে। প্রকৃতি কিছু সুযোগ বা সম্ভাবনা দেয়, মানুষ নিজের জ্ঞান বা প্রযুক্তিকে ব্যবহার করে সিদ্ধান্ত নেয়। যেমন এর এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি কি? যেমন সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, মানুষ তার জ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেখান থেকে সৌর বিদ্যুৎ উৎপাদন করছে। এটা একটা সম্ভাবনাবাদ পসিবিলিজমের এক্সাম্পল হতেই পারে। ঠিক আছে, এবার 5 নম্বরে দেখো নবনিয়ন্ত্রণবাদ। নিয়তিবাদ হবে না, এখানে নিয়ন্ত্রণবাদ হবে। নিও ডিটারমিনিজম, এখানে নিয়ন্ত্রণবাদ হবে, নিয়তিবাদটা হবে না, নিয়ন্ত্রণবাদ হবে। নিয়ন্ত্রণ হবে, নিয়ন্ত্রণ হবে। ঠিক আছে, নিয়ন্ত্রণ হবে। মানুষ ও প্রকৃতি পরস্পরের সহযোগী। মানুষ প্রকৃতিকে ব্যবহার করবে কিন্তু অপব্যবহার করবে না। নবনিয়ন্ত্রণবাদের মূল কথাটা কি? মানুষ ও প্রকৃতি পরস্পরের সহযোগী, মানুষ ও প্রকৃতিকে ব্যবহার করবে কিন্তু অপব্যবহার করবে না। এর প্রবর্তককে গ্রিফিথ টেলর।
এইগুলা তাহলে 5টা টাইপ হলো মানুষ ও প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে। এবারে চলো নেক্সট যেটা আছে ভূগোলের প্রকৃতি, নেচার অফ জিওগ্রাফিটা কেমন দেখে নিই। বিজ্ঞান ভিত্তিক বিষয় ভূগোল, প্রথমে একটা বিজ্ঞান ভিত্তিক বিষয়। 2 নম্বরে হচ্ছে সমন্বয়ধর্মী বিষয়। 3 নম্বরে হচ্ছে আন্তঃ বিষয়ক বিষয়। 4 নম্বরে হচ্ছে গতিশীল বিষয়। 5 নম্বরে হচ্ছে সকল বিজ্ঞানের জননী। 6 নম্বরে ক্ষেত্রভিত্তিক বিষয়। 7 নম্বরে হচ্ছে দৈববাদ বা সম্ভাববাদ। চলো দেখে নিই কী হবে। 1 নম্বরে বিজ্ঞান ভিত্তিক বিষয় কি, ভূগোল পৃথিবী, প্রকৃতি ও মানুষের সম্পর্ক বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে। ভূগোল পৃথিবী, প্রকৃতি ও মানুষের সম্পর্ককে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করে, এটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক বিষয়, এই জন্য ভূগোল। 2 নম্বরে ভূগোলের আরেকটা প্রকৃতি কি, সমন্বয়ধর্মী বিষয়, কারণ প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানের সমন্বয়ে গঠিত। 3 নম্বরে হচ্ছে কি আন্তঃবিষয়ক বিষয়, ভূগোল প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানকে যুক্ত করে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে ব্যাখ্যা করে। তাই ভূগোল একটি আন্তঃশাস্ত্রীয় বা ইন্টারডিসিপ্লিনারি বিষয়, যেটা অনেক সময় রচনা লেখার ক্ষেত্রেও আসে বা অনেক সময় কোশ্চেন দেয়, ভূগোল একটি সমন্বয়ধর্মী বা আন্তঃবিষয়ক বিষয়, যা ব্যাখ্যা করো। আগে আসতো, এখন যদি তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হয়। 4 নম্বরে কি গতিশীল বিষয়, ভূগোলের বিষয়বস্তু সবসময় পরিবর্তিত হয়, নতুন তথ্য নতুন পদ্ধতি যুক্ত হয়, তাই ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। ঠিক আছে। এবার 5 নম্বরে দেখো, সকল বিজ্ঞানের জননী বলা হয় ভূগোলকে। প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞান বুঝতে ভূগোলের জ্ঞান দরকার, তাই ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয়। 6 নম্বরে ক্ষেত্রভিত্তিক বিষয়, ভূগোলে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়, অর্থাৎ প্রাইমারি স্টেজে ডাটা কালেকশন করা হয়ে থাকে। পর্যবেক্ষণ সমীক্ষা খুব গুরুত্বপূর্ণ, ফিল্ড স্টাডি ভূগোলের প্রধান বৈশিষ্ট্য, তাই এটাকে হচ্ছে ক্ষেত্রভিত্তিক বিষয় বলা হয়। অর্থাৎ বাইরে গিয়ে প্রাকৃতিক পরিবেশে গিয়ে তথ্য সংগ্রহ করতে হয়। ঠিক আছে। ধরো যেসব প্র্যাকটিক্যাল হয়ে থাকে ভূগোলের, বাইরে কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে সেইখান থেকে ডাটা কালেকশন করতে হয়। এবার 7 নম্বরে হচ্ছে দৈববাদ ও সম্ভাব্যবাদ। সেটা কি জিনিস, প্রকৃতির প্রভাব ও মানুষের ভূমিকা দুই দিকই গুরুত্বপূর্ণ, তাই ভূগোলের এই দুই মতবাদ আলোচনা করা হয়। এগুলাই ছিল ভূগোলের আমার হচ্ছে নেচার বা ভূগোলের প্রকৃতি। এবারে চলো নেক্সট ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো জেনে নিই। 1 নম্বরে হচ্ছে জ্ঞান লাভ করা। 2 নম্বরে হচ্ছে প্রশ্নের উত্তর খোঁজা। 3 নম্বরে ভূদৃশ্যকে জানা। 4 নম্বরে ভূ ম্যাপ। 5 নম্বরে ভূচিত্র বিশ্লেষণ। 6 নম্বরে সূত্র ও নিয়ম তৈরি। 7 নম্বরে স্থান। 8 নম্বরে অবস্থান, মানুষ ও অবস্থা। কি কি লক্ষ্য উদ্দেশ্য? 1 নম্বরে জ্ঞান লাভটা কীভাবে হয়, পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন, ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, উদ্ভিদ, কৃষি, শিল্প, পরিবহন ইত্যাদি সম্পর্কে জানা ভূগোলের লক্ষ্য আর উদ্দেশ্য। ঠিক আছে, এর মাধ্যমে আমরা জ্ঞান লাভ করে থাকি। 2 নম্বরে হচ্ছে প্রশ্নের উত্তর খোঁজা, কি, কোথায়, কেন, এই 3 ধরনের প্রশ্নের উত্তর খোঁজা, বিভিন্ন ঘটনার কারণ ও অবস্থান ব্যাখ্যা করা ভূগোলের লক্ষ্য ও উদ্দেশ্য। ধরো কোথাও একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কি হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, এই তিনটেই হচ্ছে ভূগোলের লক্ষ্য আর উদ্দেশ্য বা প্রশ্ন উত্তর খোঁজা। এবারে হচ্ছে ভূদৃশ্যকে জানা। 3 নম্বরে দেখো, প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূদৃশ্য সম্পর্কে ধারণা লাভ করা, মানুষের কার্যকলাপ, ভূদৃশ্যের পরিবর্তন বোঝা। ঠিক আছে, এটা হচ্ছে ভূগোলের লক্ষ্য উদ্দেশ্য। যেমন একটা অগ্নুৎপাত হয়েছে, একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে তার ফলে কি কি ভূমিরূপের পরিবর্তন হয়েছে, নতুন কিছু ভূমিরূপ সৃষ্টি হয়েছে কিনা, কোন কোন শিলা সেখান থেকে তৈরি হচ্ছে, এগুলা কি হচ্ছে, ভূদৃশ্যকে জানা হচ্ছে। বা সাংস্কৃতিক যদি বলা হয়, ধরো বিভিন্ন দেশের কালচার বা বিভিন্ন রাজ্যে, ভারতেরই যদি বলা হয় ভারতের বিভিন্ন রাজ্যের কালচার বা সংস্কৃতিকে জানা যায় আমাদের। এবার 4 নম্বরে দেখো ভূম্যাপ। ভূম্যাপ কি, পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান, দূরত্ব, বিস্তার নির্ণয় করা হয়, যেটা আমরা প্র্যাকটিক্যালে করে থাকি। এবারে দেখো ভূচিত্র বিশ্লেষণ করা, অর্থাৎ যেটা স্যাটেলাইট ম্যাপ হতে পারে বা স্যাটেলাইটের বিভিন্ন যে ছবিগুলো হয়, স্যাটেলাইট ইমেজ, সেখান থেকেও হতে পারে। ভূচিত্র বিশ্লেষণ কি, বিভিন্ন অঞ্চলে ভূদৃশ্য পর্যবেক্ষণ ও ব্যাখ্যা করা। ঠিক আছে, বা হচ্ছে আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্য করা যেতে পারে। 6 নম্বরে কি সূত্র ও নিয়ম তৈরি, পর্যবেক্ষণ থেকে ভৌগোলিক সূত্র তত্ত্ব তৈরি করা, বিভিন্ন ঘটনার সাধারণ নিয়ম নির্ধারণ করা। স্থান কি, বিভিন্ন স্থানের বৈশিষ্ট্য ও গুরুত্ব বোঝা,
স্থানভেদে পার্থক্য বিশ্লেষণ করা। অবস্থান ও মানুষ ও অবস্থা কি জিনিস? পৃথিবী ও মানুষের অবস্থান সম্পর্কে জানা। মানুষের প্রাকৃতিক ও আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করা। অঞ্চলভেদে পার্থক্য ব্যাখ্যা করা। এইগুলোই হচ্ছে ভূগোলের লক্ষ্য আর উদ্দেশ্য। আরও আছে দুটো, সমাধান সূত্র নির্দেশ আর উন্নয়ন পরিকল্পনা। চলো সমাধান সূত্র নির্দেশটা কী হবে? পরিবেশ ও সমাজের সমস্যা চিহ্নিত করা, সমস্যার সমাধানের উপায় নির্দেশ করা। আর উন্নয়ন পরিকল্পনা বিভিন্ন অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা করা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করা। এবার যে ভূগোলের বিকাশ, ডেভেলপমেন্ট ও জিওগ্রাফি। জিওগ্রাফির কীভাবে বিকাশটা হলো সেটাই দেখে নিই। ভূগোল চিন্তার বিকাশ 4টি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রাচীন ধারা বা অ্যানসিয়েন্ট পিরিয়ড, একটা হচ্ছে মধ্যযুগীয় ধারা, একটা হচ্ছে ধ্রুপদী ধারা, আর একটা হচ্ছে আধুনিক ধারা। এইবারে চলো দেখে নিই প্রাচীন ধারাটা কেমন। ভৌগোলিক রবার্ট ইডিকিনসন এর মতে প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে ভূগোল চর্চা শুরু হয়। খ্রিস্টপূর্ব 5000 সালের দিকে পশ্চিম এশিয়ার অ্যাসিরিয়ন, ব্যাবিলিয়নীয়, মিশরীয়, সুমেরীয় ও ফিনিশীয় সভ্যতা ভূগোল চর্চার ভিত্তি গড়ে তোলে। কারণ কোন দেশ থেকে প্রথম ভূগোল চর্চার ভিত্তি গড়ে তোলে সেগুলো একটু মনে রাখবে, আর কত সাল থেকে। গ্রিক পণ্ডিতদের অবদান। কোন কোন গ্রিক পণ্ডিতদের অবদান ছিল ক্ষেত্রে? হেকাটিয়াস, হেরোডেটাস, হিপোক্রেটাস, পসিডোনিয়াস প্রমুখ। রোমান পণ্ডিত স্ট্র্যাবো বা টলেমি অবদানে ভূগোলশাস্ত্রে জনপ্রিয় হয়ে ওঠে। প্রাচীন ভারতের অবদান। আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে প্রথম ভূগোল শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রথম ভূগোল শব্দটি কোথায় ব্যবহৃত হয়ে থাকে? আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত গ্রন্থে। ঠিক আছে, ভারতের ক্ষেত্রে কিন্তু। পদ্মপুরাণে দেখো মহাকাশ সম্পর্কিত বিদ্যা অর্থে খগোল শব্দ উল্লেখ পাওয়া যায়। মহাকাশ সম্পর্কিত বিদ্যাকে পদ্মপুরাণে খগোল নামে উল্লেখ পাওয়া গেছে, খগোল শব্দের। এবার 2 নম্বরে দেখো মধ্যযুগীয় ধারা, 300 থেকে 1500 খ্রিস্টাব্দ। মধ্যযুগে ভৌগোলিক চিন্তার কিছুটা স্থবিরতা দেখা যায়। আল বাত্তানি, আল মাসুদি, আল ইদ্রিসি, আল বিরুনি, ইবন খালদুন প্রমুখ আরব ভৌগোলিকবিদদের অবদান ছিল গুরুত্বপূর্ণ। ভাস্কো ডা গামা, ক্যাপ্টেন কুক প্রমুখের ভ্রমণ ভৌগোলিক জ্ঞান সমৃদ্ধ করে এই সময়। ঠিক আছে, এবারে ধ্রুপদী ধারা 16 থেকে 18 দশক। এটা শতক হবে না, দশক হবে, না সরি শতকই হবে, 1600 থেকে 1800 খ্রিস্টাব্দ। এই সময় ভূগোল একটি বৈজ্ঞানিক বিষয় হিসেবে বিকশিত হয়। বার্নহার্ড, ভ্যারিনিয়াস, ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট, কার্ল রিটার প্রমুখ দার্শনিকগণ জিওক্রেটিক, থিওক্রেটিক ও উয়োক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটান, যেটা আগেই আমরা দেখে এসেছি। এগুলো ছিল ধ্রুপদী ধারা। এবারে আধুনিক ধারাটা কি? ঊনবিংশ বিংশ শতকে আধুনিক ভূগোলের বিকাশ ঘটে। গবেষণা, তথ্য সংগ্রহ, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়। ওস্কার পেসেল, ওয়াল্টার পেঙ্ক, পল ভিদাল দা লাভলাস, অ্যালবার্ট ডেমানজন, ডেভিড হার্ভে প্রমুখ আধুনিক ভূগোলের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধুনিক ভূগোলে ব্যবহারিক ও প্রয়োগমূলক গবেষণার গুরুত্ব বৃদ্ধি পায়। এগুলো ছিল আধুনিক ধারা। এবার এখান থেকে কিছু জিনিস জেনে রাখো। ভূগোলের বিশ্ব সংস্থা কে কে আছে? আইজিইউ আছে, ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন, যেটা ব্রাসেলসে বেলজিয়ামে আছে, 1922 সালে প্রতিষ্ঠিত। এনজিএস আছে, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, যেটা ওয়াশিংটনে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 1888-তে প্রতিষ্ঠিত। এবারে এএজি আছে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্স, যেটা ওয়াশিংটনে অবস্থিত, 1904 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। আরজিএস আছে, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি আছে, লন্ডন ইংল্যান্ডে অবস্থিত, 1830-এ। জিএসআই আছে, দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, কলকাতাতে আছে, ভারতের, 1933-এ প্রতিষ্ঠিত। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। এবার চলো, ভূগোলের দুটো শাখা আছে, একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল, একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল। এবার দেখো আঞ্চলিক ভূগোলে কি আছে? অঞ্চল সমীক্ষা করা হয়, আঞ্চলিক উন্নয়ন সম্পর্কে জানা যায়, আঞ্চলিক পরিকল্পনা করা হয়, আঞ্চলিক বিশ্লেষণ করা হয়। দেখো প্রণালীবদ্ধ ভূগোলের দুটো ভাগ আছে, কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে মানবিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে কি কি দেখা হয় বলতো? প্রাকৃতিক ভূগোলে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল দেখা হয়, নিচে দেখো তীর চিহ্ন দিয়ে যেগুলো দেখা আছে। ভূমিরূপবিদ্যা ভূগোল দেখা হয়, জলবায়ুবিদ্যা ভূগোল দেখা হয়, ভূতত্ত্ববিদ্যা ভূগোল দেখা হয়,
আর সমুদ্রবিদ্যা ভূগোল দেখা হয়, মৃত্তিকা ভূগোল দেখা হয়, জীব ভূগোল দেখা হয়। আর মানবীয় ভূগোলে দেখো কী কী দেখা হয়, জনসংখ্যা ভূগোল, পপুলেশন জিওগ্রাফি, যেখানে জনসংখ্যার ঘনত্ব, বন্টন, পরিবর্তন ইত্যাদি। অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক জিওগ্রাফি, কৃষি, শিল্প, পরিবহন, বাণিজ্য ইত্যাদি অধ্যয়ন। নগর ভূগোল, আরবান জিওগ্রাফি, নগরের উৎপত্তি, বিকাশ, কাঠামো, সমস্যা। আর কি কি দেখা হয়, সামাজিক ভূগোলও দেখা হয়, যেটা সোশিয়াল জিওগ্রাফি। দানানিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল। আর একটা আছে রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি। এগুলো হচ্ছে মানবীয় ভূগোলের ভাগ। আর প্রাকৃতিক ভূগোলের ভাগগুলো নিচে দেওয়া আছে। ঠিক আছে, এবারে চলো আঞ্চলিক ভূগোল সম্পর্কে একটু দেখে নিই। রিজিওনাল জিওগ্রাফি। আঞ্চলিক ভূগোল কি, পৃথিবীর যে বিভিন্ন প্রত্যেকটি অঞ্চল আছে তার নিজস্ব প্রাকৃতিক এবং মানবিক বৈশিষ্ট্যের জন্য আলাদা। জাস্ট শর্ট পয়েন্ট আকারে দিয়েছি, যেগুলো এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনই তোমরা পাও। আঞ্চলিক ভূগোল হলো পৃথিবীর কোনো নির্দিষ্ট অঞ্চল বা বিষয়ভিত্তিক অঞ্চলের প্রাকৃতিক ও মানবিক বৈশিষ্ট্যের সমন্বয়ে অধ্যয়ন করা। এটি কোনো অঞ্চল বা বিষয়ের কার্যকারণসমূহ অনুসন্ধান করে। ঠিক আছে, এবার আঞ্চলিক ভূগোলের বৈশিষ্ট্যগুলা একই রকম বৈশিষ্ট্য পাবে। এটি সমন্বিত সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, কোনো স্থানের ভৌত, জীবজ, মানবিক উপাদানকে একসঙ্গে বিবেচনা করে, অঞ্চল ভিত্তিক পার্থক্য ও বৈচিত্র্য ব্যাখ্যা করে, স্থানিক, সাংগঠনিক ও আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করে, আর পরিকল্পনা ও উন্নয়নে সহায়তা করে থাকে। এবার 3 নম্বরে দেখো আঞ্চলিক ভূগোলের গুরুত্ব কী আছে। অঞ্চলকে ভালোভাবে বোঝা যায়, অঞ্চলের সম্পদ, সমস্যা, সম্ভাবনা চিহ্নিত করা যায়, পরিকল্পনা, উন্নয়ন ও সম্পদের সদ্ব্যবহার করা যায়। যেমন যে বিভিন্ন যে পঞ্চায়েত লেভেল ধরো আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আমাদের, বিভিন্ন লেভেলে যে পরিকল্পনা, উন্নয়ন এবং সম্পদের কীভাবে ব্যবহার হবে সেগুলো হচ্ছে আঞ্চলিক ভূগোলের সাহায্যে করা হয়ে থাকে। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে সহায়তা করা, বিভিন্ন প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ কীভাবে করা হবে বা সহায়তা কীভাবে করা হবে সেটা আঞ্চলিক ভূগোলের সাহায্যে করা হয়ে থাকে। আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বাড়ায়। এবারে আঞ্চলিক ভূগোলের উদাহরণ তো অবশ্যই জানো, যে কোনো অঞ্চলের একটা উদাহরণ দিলে হবে, যেমন হিমালয় অঞ্চল, শহরাঞ্চল, কৃষি অঞ্চল, উপকূলীয় অঞ্চল। এবারে আঞ্চলিক ভূগোলের ধারণ কী কী আছে, প্রাকৃতিক অঞ্চল আছে, ন্যাচারাল রিজিয়ন আছে, সাংস্কৃতিক অঞ্চল আছে, কালচারাল রিজিয়ন আছে, অর্থনৈতিক অঞ্চল আছে, ইকোনমিক রিজিয়ন আছে, প্রশাসনিক অঞ্চল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন আছে। ঠিক আছে, এবার 6 নম্বর দেখো কার্ল রিটারের অবদান। কার্ল রিটারকে আঞ্চলিক ভূগোলের জনক বলা হয়ে থাকে। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখবে। তিনি প্রথম আঞ্চলিক ভূগোলের গুরুত্ব তুলে ধরেন। 1920 থেকে 30-এর দশকে তাদের স্বতন্ত্র ধারণাগুলি গড়ে ওঠে। তার গ্রন্থ কি, দাই আর্থ কোন্ট ইন ভার্মিটনেস জুর নেচার অ্যান্ড জুর গ্যাসচিয়ার্স দেশ মেনচেন, অর্থাৎ আঞ্চলিক ভূগোলের ভিত্তি স্থাপন করে। তিনি বলেন প্রতিটি অঞ্চলে তার নিজস্ব বৈশিষ্ট্যের প্রেক্ষিতে অধ্যয়ন করতে হবে। মানব জীবন, প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্কে তিনি গুরুত্ব দেন। ঠিক আছে, এই যে তার গ্রন্থটা, এটা একটু অন্য ভাষায় লেখা, বইতে আছে, লক্ষ্য করবে একটু। ঠিক আছে, না যদি পারো গুগলে সার্চ করে এর যে ইংলিশ কোনো নাম যদি পাওয়া যায় তো দেখবে। এবারে দেখো 7 নম্বর দেখো আঞ্চলিক ভূগোল ও অন্যান্য শাস্ত্রের সম্পর্ক। আঞ্চলিক ভূগোলের সঙ্গে কোন কোন শাস্ত্রের সম্পর্ক আছে, ভূতন্ত্র আছে বা জিওলজি যাকে বলছে, অর্থনীতির সঙ্গে সম্পর্ক আছে, ইকোনমিক্সের সঙ্গে, ইতিহাস, হিস্ট্রি, রাজনীতি, পলিটিক্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান, সোশিয়োলজি। কেন বলতো, একটা অঞ্চল সম্পর্কে জানতে হলে তার জিওলজি জানতে হবে, অর্থাৎ ভূ অভ্যন্তরের কেমন কী কন্ডিশন, অর্থনীতি জানতে হবে, সেই অঞ্চলের ইকোনমিক্স সম্পর্কে জানতে হবে, ইতিহাস এই অঞ্চলের হিস্ট্রি কী ছিল, রাজনীতি ওই অঞ্চলের পলিটিক্যাল কী সমস্যা আছে বা পলিটিক্যালি কী সব বিষয় আছে, সোশিয়োলজি অঞ্চলের সমাজ ব্যবস্থা কেমন, সব কিছুই আঞ্চলিক ভূগোলের মধ্যে পড়ছে। এবার 4 নম্বরে হচ্ছে সমসাময়িক প্রাসঙ্গিকতা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ, স্থানীয় পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি কমাতে সহায়তা করে, বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ায়। এগুলো হচ্ছে সমসাময়িক প্রাসঙ্গিকতা। এবারে ভূগোলের বিশেষায়িত তথ্য সংগ্রহ পদ্ধতি। দূরসংবেদন বা রিমোট সেন্সিং এ কাজ করা হয়। দূর থেকে বস্তু বা
স্থলের তথ্য সংগ্রহকে দূরসংবেদন বলা হয়। বিমান অথবা কৃত্রিম উপগ্রহের সাহায্য করা হয়ে থাকে পৃথিবী পৃষ্ঠের তথ্য সংগ্রহ করা। প্রতিফলিত কিংবা নিঃসৃত শক্তি সংবেদী যন্ত্রে ধরা পড়ে এবং তা বিশ্লেষণ করে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এর প্রধান দুটি উপায় আছে, ফটোগ্রাফি এবং স্ক্যানার বা সেন্সর পদ্ধতি। ব্যবহার কি? ভূমি ব্যবহার মানচিত্র, ফসল পূর্বাভাস, বনাঞ্চল পর্যবেক্ষণ, বন্যা খরা মূল্যায়ন, পরিবেশ পর্যবেক্ষণ ইত্যাদি করা হয়ে থাকে। এগুলোর সাহায্যে ভূগোলের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে দূরসংবেদন বা রিমোট সেন্সিং এর মাধ্যমে। পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো একটা স্কেচ ছবি দেওয়া আছে। এইভাবে করা হয়ে থাকে স্যাটেলাইটের মাধ্যমে, বুঝতে পারছো। আর তার পাশে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, দেখো উপগ্রহ বা বিমান থেকে কি হচ্ছে, সংবেদী যন্ত্রের তথ্য সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ তার যে সেন্সর আছে, যাকে আমরা সোজা ভাষায় ক্যামেরা বলতে পারি। এবারে সেই তথ্যকে আমরা নিচ্ছি, নিয়ে কী করছি, যাকে প্রক্রিয়াকরণ করছি কম্পিউটারের সাহায্যে, বিশ্লেষণ করছি, সেই তথ্যকে আমরা ব্যবহার করছি। ঠিক আছে। এবারে বৈশ্বিক স্থান নির্ধারণ ব্যবস্থা, গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, সেটার সাহায্যে কীভাবে হচ্ছে, জিপিএস হলো একটি উপগ্রহ ভিত্তিক স্থান নির্ধারণ ব্যবস্থা। এটি পৃথিবীর যে কোনো স্থানের সঠিক অবস্থান, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা নির্ধারণে সাহায্য করে। সাধারণত 24টি উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং 3টি উপগ্রহের সংকেত গ্রহণ করে অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। ব্যবহার কি? পথ নির্দেশনা, নৌ পরিবহন, বিমান চলাচল, সামরিক কাজ, জরিপ ও মানচিত্র তৈরি ইত্যাদি। জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। এবার জিপিএস এর কিছু সুবিধা আছে। কি কি সুবিধা আছে? উচ্চ নির্ভুলতা দেখা যায়। জিপিএস এর যে উচ্চ নির্ভুলতা দেখা যায়, সার্বক্ষণিক তথ্য প্রাপ্তি হয়, সময় সাশ্রয়কারী এটা একটা প্রসেস, আর সব আবহাওয়ায় কার্যকরী হয়, সহজ ও দ্রুত ব্যবহার করা যায়। এই জন্য আমরা জিপিএস এর সাহায্যে যে কোনো স্থানের হচ্ছে অবস্থান নির্ণয় করে থাকি খুব সহজেই এবং সেটা নির্ভুলভাবে। আর এইখানে যে দেখো 3 নম্বর যে পয়েন্টটা দেখা যাচ্ছে, দেখো জিপিএস এর ক্ষেত্রে সাধারণত 24টি উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং 3টি উপগ্রহের সংকেত গ্রহণ করে অবস্থান নির্ণয় করা হয়। মিনিমাম 3টা উপগ্রহ দরকার জিপিএস থেকে ডাটা কালেকশন বা অবস্থান নির্ণয়ের জন্য। মিনিমাম 3টে উপগ্রহ কানেক্ট থাকতে হবে জিপিএস এর সঙ্গে বা জিপিএস মেশিনের সঙ্গে। ঠিক আছে। এবারে ভৌগোলিক তথ্য ব্যবস্থা, দেখো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস যেটাকে বলছি, সেটা কেমনভাবে কাজ করছে। জিআইএস হলো এক ধরনের কম্পিউটার ভিত্তিক পদ্ধতি। এতে ভূগোল সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও প্রদর্শন করা হয়ে থাকে। মানচিত্র, টেবিল, চিত্র ও পরিসংখ্যান সমন্বয়ে তথ্যকে স্তর আকারে প্রদর্শন করা হয়ে থাকে এখানে। যেমন পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো ছবিটা একটু পরে বলছি। এটি সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনায় সহায়ক। এর ব্যবহার কি? নগর পরিকল্পনা, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা আর দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও ভূমি ব্যবহারের পরিকল্পনা ইত্যাদি করা যায়। কী কী তথ্য সংগ্রহ করা হয়ে থাকে? একসঙ্গে ধরো একটা এলাকার জনসংখ্যার তথ্য নিলাম, ভূমি ব্যবহারের তথ্য নিলাম, জলধারার তথ্য নিলাম, উচ্চতা নিলাম, দিয়ে 3টা তথ্যকে একসঙ্গে কম্বাইন্ড করলাম কম্পিউটারের সাহায্যে, দিয়ে সেই তথ্যকে বিশ্লেষণ করলাম। পাশের ছবিটা দেখো, মানচিত্র তৈরি করলাম সেখান থেকে সেই এলাকার, সিদ্ধান্ত গ্রহণে এলাম যে কীভাবে এই এলাকার উন্নয়ন বা ডেভেলপমেন্ট করা যায়। ঠিক আছে। এবারে চলো পদ্ধতিগত ভূগোল, সিস্টেম্যাটিক জিওগ্রাফিটা কি জিনিস জেনে নিই। ভূগোলের যে শাখায় ভূগোলের বিভিন্ন উপাদানগুলিকে পর্যায়ক্রমিকভাবে এবং অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে প্রণালীবদ্ধ ভূগোল বা সিস্টেম্যাটিক জিওগ্রাফি বলা হয়। জার্মান দার্শনিক আলেকজান্ডার ভন হামবোল্ড হলেন প্রণালীবদ্ধ ভূগোলের জনক। তার প্রণালীবদ্ধ ভূগোলের জনককে? জার্মান দার্শনিক আলেকজান্ডার ভন হামবোল্ড, মনে রাখবে। এবার সার্বিক বিষয়ের মধ্যে কি আছে? প্রণালীবদ্ধ ভূগোলে অঞ্চল বা স্থানের পরিবর্তে কি বলা হয়? স্পেসের পরিবর্তে, অঞ্চল বা স্থান বা স্পেস যাকে বলা হয়, তার পরিবর্তে কি বলা হচ্ছে? সমগ্র পৃথিবী বা তার অংশের মানুষ ও ভূপ্রকৃতি, নদী, জলবায়ু, মাটি, খনিজ, জীব ইত্যাদি প্রকৃতির সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এই সিস্টেমেটিক জিওগ্রাফির দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে মানবিক ভূগোল। ঠিক আছে। এবারে ভূগোলের বিভিন্ন শাখা সমূহ দেখে নিই চলো। সিস্টেমেটিক জিওগ্রাফি,
প্রথমে দেখে নাও প্রাকৃতিক ভূগোল আর মানবিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের কি কি শাখা আছে? প্রাকৃতিক ভূগোলটা কি প্রথমে দেখে নিই। প্রাকৃতিক ভূগোল প্রকৃতির বিভিন্ন উপাদান, তাদের গঠন, কার্যপ্রণালী ও পারস্পরিক সম্পর্ক, প্রভাব নিয়ে আলোচনা করে থাকে। অর্থাৎ প্রাকৃতিক যা কিছু হয় এবং তাদের সঙ্গে কি কি সম্পর্ক আছে। এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো, একটা হচ্ছে ভূরূপতন্তু বা যাকে জিওমরফোলজি বলা হয়। জিওমরফোলজি মনে রাখবে। পৃথিবীর বিভিন্ন ভূরূপ বা ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, সমভূমি, উপত্যকা, মরুভূমি ইত্যাদির গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় জিওমরফোলজি চ্যাপ্টারে। জলবায়ু বিজ্ঞান ক্লাইমেটোলজি চ্যাপ্টারে কি আলোচনা করা হয়? বায়ুমণ্ডলের উপাদান, তাপমাত্রা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি, জলবায়ুর ধরন এটসেট্রা আলোচনা করা হয়ে থাকে। জলবায়ুবিদ্যা হাইড্রোলজি, সেখানে কি কি আলোচনা করা হয়ে থাকে? পৃথিবীর জল সম্পদ, যেমন নদী, হ্রদ, হিমবাহ, ভূগর্ভস্থ জল, সমুদ্রের জল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। মৃত্তিকা বিজ্ঞান বা যাকে পেডোলজি বলা হচ্ছে, পেডোলজির ক্ষেত্রে কি আলোচনা করা হয়ে থাকে? মাটির গঠন, প্রকৃতি, প্রকারভেদ, মাটির উর্বরতা ও বিস্তার। উদ্ভিদ ভূগোল, যাকে ফাইটোজিওগ্রাফি বলছে, ফাইটোজিওগ্রাফির ক্ষেত্রে কি আলোচনা করা হয়ে থাকে? উদ্ভিদের বিস্তার, প্রকারভেদ, উদ্ভিদের সঙ্গে পরিবেশের সম্পর্ক, এগুলো আলোচনা করা হয়ে থাকে। প্রাণী ভূগোল বা জু জিওগ্রাফি যাকে বলছে, সেখানে কি আলোচনা করা হয়ে থাকে? প্রাণীর বিস্তার, প্রকারভেদ, পরিবেশের সঙ্গে তাদের কি সম্পর্ক আছে। এবার প্রাকৃতিক বিপর্যয় আছে, ন্যাচারাল হ্যাজার্ডস, সেখানে কি আলোচনা করা হয়ে থাকে? ভূমিকম্প, আগ্নেয়গিরি বা বন্যা, ঘূর্ণিঝড়, খরা, ভূমিধস ইত্যাদিও তাদের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। পরিবেশ বিজ্ঞানে এনভায়রনমেন্টাল সায়েন্সও আছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে, সেখানে কি আলোচনা করা হয়ে থাকে? পরিবেশের গঠন, দূষণ, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এগুলা মোটামুটি আপাতত 8টা ভাগ দিয়েছি প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে, বা 8টা বিষয়। এবার মানবিক ভূগোলটা কি জিনিস দেখে নিই চলো। 2 নম্বরে সিস্টেম্যাটিক জিওগ্রাফি 2 নম্বর যে শাখা, সেখানে কি হয়েছে? মানুষ ও তার ভৌগোলিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক, মানব জীবন, সংস্কৃতি, অর্থনীতি, বসতি, শিল্প, পরিবহন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এর অন্তর্নিহিত বিষয়গুলি কি কি আছে? একটা হচ্ছে জনসংখ্যা ভূগোল আছে, বা যাকে ইংলিশে বলছে পপুলেশন জিওগ্রাফি। সেখানে জনসংখ্যার আকার, বন্টন, ঘনত্ব, বৃদ্ধির হার, গঠন ও স্থানভেদ পরিবর্তন আলোচনা করা হয়ে থাকে। 2 নম্বরে যেটা আছে অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক জিওগ্রাফি। এক্ষেত্রে কি আলোচনা করা থাকে? কৃষি, শিল্প, খনিজ, বনজ, মৎস্য, বাণিজ্য, পর্যটন ইত্যাদি ভৌগোলিক বন্টনের প্রভাব আলোচনা করা হয়ে থাকে। 3 নম্বরে আছে বসতি ভূগোল, সেটেলমেন্ট জিওগ্রাফি। সেখানে কি গ্রাম ও শহরের উৎপত্তি, বিকাশ, ধরন, গঠন ও স্থান নির্ধারণ করা হয়ে থাকে। 4 নম্বরে আছে পরিবহন যোগাযোগ ভূগোল। সেখানে কি আলোচনা করা হয়ে থাকে? পরিবহন ব্যবস্থা, যেমন সড়ক, রেল, জল, বায়ুপথ এবং যোগাযোগ ব্যবস্থার বিকাশ ও প্রভাব আলোচনা করা হয়ে থাকে। সাংস্কৃতিক ভূগোল, কালচারাল জিওগ্রাফি। মানুষের ভাষা, ধর্ম, শিক্ষা, রীতিনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রা ও পরিবেশের উপরের প্রভাব কি তা আলোচনা করা হয়ে থাকে। রাজনৈতিক ভূগোল, পলিটিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে কি আলোচনা করা হয়ে থাকে? রাষ্ট্রের আয়তন, সীমানা, সার্বভৌমত্ব, রাজনৈতিক সংগঠন, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করা হয়ে থাকে। এবার আঞ্চলিক ভূগোলে দেখো, রিজিনাল জিওগ্রাফির ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চল বা দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, সমস্যা ও সমন্বিত আলোচনা করা হয়ে থাকে। মানব ও পরিবেশের সম্পর্ক, হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, এখানে কি আলোচনা করা হয়ে থাকে? মানুষ কীভাবে পরিবেশকে ব্যবহার ও পরিবর্তন করে এবং পরিবেশকে কীভাবে মানব জীবনকে প্রভাবিত করে তা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এগুলো হচ্ছে মানবীয় ভূগোলের 8টি মেন শাখা বা অন্তর্ভুক্ত বিষয়বস্তু। এবার চলো 1 নম্বরে বা কয়ে প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি সম্পর্কে জেনে নিই। সংজ্ঞা কি বলেছে? প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায় বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও জীবমণ্ডলের বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া, কার্যকারণ, সম্পর্ক, উদ্ভূত ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এর উৎস কি? বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞান, যথা গণিত ও জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ববিদ্যা, আবহাওয়াবিদ্যা, জলবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, বাস্তুবিদ্যা, পরিবেশ বিজ্ঞান থেকে এর উৎপত্তি হয়েছে। এর বিষয়বস্তু কি কি আছে? মহাকাশ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, প্রকৃতি, ভূতত্ত্ব, শিলা, মাটি, জল, বায়ু, প্রাকৃতিক শক্তি, আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ভূমিরূপ, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি নানা বিষয়ে আলোচনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে।
যেটা আগেও পড়েছো একটু আগে। এবারে ভূগোলবিদ কে কে আছে এইটাই মনে রাখো মেনলি। এরাটোস্থেনিসের সময় থেকে এই ভূগোলের জয়যাত্রা, অর্থাৎ ভূগোলের জনক কাকে বলা হয়? এরাটোস্থেনিসকে। তার সময় থেকে এই ভূগোলের জয়যাত্রা শুরু হলো। আলেকজান্ডার ভন হাম্বোল্ড হলেন প্রাকৃতিক ভূগোলের জনক। এটা মনে রাখবো, আলেকজান্ডার ভন হাম্বোল্ড প্রাকৃতিক ভূগোলের জনক, একটু আগেও পড়েছো। এছাড়া অন্যান্য প্রাকৃতিক ভূগোলবিদ হলেন, নামগুলো মনে রাখবে, টলেমি, চোরলে, মরিস ডেভিস বা উইলিয়াম মরিস ডেভিস পুরো নাম, কোফেন, রসবি, সেফার প্রমুখ। শাখা কি কি আছে? আর হচ্ছে বিষয়বস্তু অনুসারে প্রাকৃতিক ভূগোলের 7টি শাখাতে বিভক্ত, যথা জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূজলবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল আর জীব ভূগোল। এবার 2 নম্বর যেটা আছে দেখো, মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির সংজ্ঞাটা দেখে নিই চলো। সামাজিক বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা বন্টন, জনসমষ্টির বৈশিষ্ট্য, জীবিকা, ধর্ম, রোগগ্রস্ততা, প্রবর্চন, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক সচেতনতা, সংস্কৃতি, দর্শন, সামাজিক অবস্থা, ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাকে মানবীয় ভূগোল বলে। চলো এবারে উৎসগুলা দেখে নিই। বিভিন্ন সামাজিক বিজ্ঞান যথা রাশিবিজ্ঞান, ইতিহাস, অর্থশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, জনসংখ্যা বিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শনশাস্ত্র, নৃবিজ্ঞান থেকে উৎপত্তি। বিষয়বস্তু কী কী আছে? অর্থনৈতিক সম্পদ, অরণ্য, কৃষিজ, খনিজ, শক্তি সম্পদ, শিল্প, ব্যবসা বাণিজ্য, জনবসতি, শহর নগর, জনঘনত্ব, সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস, সামাজিক বিষয়গুলি এই ভূগোলে আলোচনা করা হয়, ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। ভূগোলবিদ কে কে আছে এই মানবীয় ভূগোলের ক্ষেত্রে দেখে নাও। ফরাসি ভূগোলবিদ হচ্ছে ভিদাল দা লাপ্লাস, এই শাখার জনক। মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ভিদাল দা লাপ্লাসকে মনে রাখবে। এছাড়াও বিভিন্ন ভূগোলবিদ কে কে ছিলেন? চোরলে, স্ট্যাম্প, ক্লার্ক, বার্জেস, র্যাডক্লিফ, হাডসন, রিটার, হাম্বোল্ট, কান্ট প্রমুখ হলেন মানবীয় ভূগোলবিদ। এর শাখা কি কি আছে? আলোচ্য বিষয়বস্তু অনুসারে মানবীয় ভূগোলের 8টি শাখাতে বিভক্ত, যথা রাশিমাত্রিক ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, সামাজিক ভূগোল, দার্শনিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, যেটা একটু আগেই আলোচনা করা হলো। এইবারে চলো প্রাকৃতিক ভূগোল আর মানবীয় ভূগোলের কিছু পার্থক্য দেখে নিই, দিলে হচ্ছে খুব সহজেই বুঝতে পারবে ব্যাপারটা। সংজ্ঞা দেখে নাও। প্রাকৃতিক ভূগোল প্রাকৃতির বিভিন্ন উপাদান ও প্রক্রিয়ার অধ্যয়ন করা হয়। তো মানবীয় ভূগোলের ক্ষেত্রে কী আলোচনা করা হয়? মানুষ ও তার ভৌগোলিক পরিবেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রধান আলোচ্য বিষয় কি কি? পৃথিবীর প্রাকৃতিক উপাদান যেমন ভূমি, জল, বায়ুমণ্ডল, জীবজগৎ ইত্যাদি। আর মানবীয় ভূগোলের ক্ষেত্রে মানুষের ক্রিয়া, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ, জনসংখ্যা, বসতি, শিল্প, পরিবহন ইত্যাদি। বিষয়ের প্রকৃতি কেমন? প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে দেখো এটি মূলত প্রাকৃতিক ও ভৌত বিষয়ক। আর মানবিক ভূগোলের ক্ষেত্রে দেখো এটি সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক। মানুষের সাথে সম্পর্ক কি? প্রাকৃতিক ভূগোল দেখো এতে মানুষের সঙ্গে সরাসরি ভূমিকা কম। আর মানবিক ভূগোলের ক্ষেত্রে এটি মানুষের ভূমিকা প্রধান ও মুখ্য। উদাহরণ কি প্রাকৃতিক ভূগোল? যেমন ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, প্রাকৃতিক উদ্ভিদ, প্রাণী, প্রাকৃতিক সম্পদ ইত্যাদি। এর ক্ষেত্রে উদাহরণ কি? সে যেমন জনসংখ্যা, ভাষা, ধর্ম, শিক্ষা, কৃষি, শিল্প বাণিজ্য, পরিবহন, পর্যটন ইত্যাদি। অধ্যয়ন পদ্ধতি কি? এটি অধ্যয়নের জন্য প্রাকৃতিক পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ, পরিমাপ ও বিশ্লেষণ করা হয়ে থাকে। আর এটি অধ্যয়নের জন্য কি করা হয়? মানবিক ভূগোল অধ্যয়নের জন্য জরিপ করা হয়ে থাকে, অর্থাৎ সার্ভে। সাক্ষাৎকার পদ্ধতি নেওয়া হয় তথ্য সংগ্রহের জন্য। বর্তমানে ধরো আমাদের যে জনসংখ্যা গণনা হচ্ছে বা জনগণনা হচ্ছে, তার জন্য কী হচ্ছে? সার্ভে বা সাক্ষাৎকার পদ্ধতি নেওয়া হচ্ছে। পরিসংখ্যান, মানচিত্রের ব্যবহার করা হচ্ছে। এবারে দেখো লক্ষ্য কি? প্রাকৃতিক ভূগোল প্রকৃতির উপাদান ও প্রক্রিয়া বোঝা ও ব্যাখ্যা করাই এর প্রধান লক্ষ্য। মানবিক ভূগোলের ক্ষেত্রে মানুষ ও তার পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝা ও মানব কল্যাণে সহায়তা করা এর লক্ষ্য। এবার প্রাকৃতিক ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি কী আছে?
এর সংজ্ঞাটা প্রথমেই দেখে নিই। বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা প্রদান করেছেন, সেগুলা কে কে দেখে নিই চলো। হামবোল্ট কি বলেছেন? প্রাকৃতিক ভূগোলের জনক আলেকজান্ডার ভন হামবোল্ট পড়েছ একটু আগে। প্রাকৃতিক ভূগোল হলো, যেটা ওই কোটেশনের মধ্যে আছে, প্রাকৃতিক ভূগোল হলো প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে স্থান ও সময়ের নিরিখে প্রাকৃতিক পরিবেশের বিষয়সমূহ আলোচিত হয়। এটাই হামবোল্ট সংজ্ঞা দিয়েছেন প্রাকৃতিক ভূগোলের। রিটার কি সংজ্ঞা দিয়েছেন? জার্মান অধ্যাপক ছিলেন কার্ল রিটার। তিনি কি বলেছেন? প্রাকৃতিক ভূগোল হল বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর গঠন, বৈচিত্র্য, সম্পর্ককে একটি স্বতন্ত্র একক রূপে বিচার করে। হোমস কি বলেছেন? হোমস ছিলেন একজন ব্রিটিশ ভূতত্ত্ববিদ, আর্থার হোমস যার পুরো নাম। তিনি কি বলেছেন? ভৌত পরিবেশের অধ্যয়নই হলো প্রাকৃতিক ভূগোল বা ভূপৃষ্ঠস্থ বস্তুগত সাগর ও মহাসাগর, বায়ু নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত করে। তার প্রাকৃতিক ভূগোল কাকে বলেছেন? ভৌত পরিবেশের অধ্যয়নই হলো প্রাকৃতিক ভূগোল বা ভূপৃষ্ঠ বস্তুগত, ভূমিরূপ বিদ্যা হতে পারে, সাগর ও মহাসাগর থেকে সমুদ্র বিজ্ঞান বলছে, বায়ু, আবহাওয়াবিদ্যা ও জলবায়ু বিদ্যা নিয়ে আলোচনাকে এই প্রাকৃতিক ভূগোলে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। হাডসন কি বলেছেন? হাডসন ছিলেন একজন মার্কিন ভূগোলবিদ, রিচার্ড হাডসন যার পুরো নাম। তার গ্রন্থের নাম হচ্ছে নেচার অফ জিওগ্রাফি। সেই গ্রন্থে তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। কি বলেছেন? পৃথিবীর গতিশীল বৈশিষ্ট্যের সংগঠিত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা প্রদান করে প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, এবারে চলো। আর এখানে দেখবে পাশে কিছু ছবি দেওয়া আছে। হোমসের জন্য একটা ছবি দেওয়া আছে, দেখো। হোমস যেগুলো বলছে ভূমিরূপ বিদ্যা, সমুদ্র বিজ্ঞান, আবহাওয়াবিদ্যা, জলবায়ু বিদ্যা, এই চারটার সমন্বয়ে প্রাকৃতিক ভূগোল। আর হাডসনের পাশে যে ছবিটা দেওয়া আছে, দেখো, পৃথিবীর গঠন, গতিশীল প্রক্রিয়া, প্রাকৃতিক বৈশিষ্ট্য, সংগঠিত ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা, যেটা হাডসন বলছে। এই ছবিগুলোকে মনে রাখলে তাও কিছুটা হলেও লিখে আসতে পারবে। বাট এইসব সংজ্ঞা এক্স্যাক্টলি লেখা উচিত, বা যদিও তোমাদের এখানে লেখার খুব একটা কিছু থাকে না, মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে পয়েন্টগুলো জাস্ট মনে রাখবে, মানে এই সংজ্ঞা তুলে দিয়ে এটা কার সংজ্ঞা হতে পারে এরকম কোশ্চেন আসে। ঠিক আছে, এবারে চলো প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি। প্রাকৃতিক পরিবেশের যে উপাদানসমূহ শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, জীবমণ্ডল ও মানুষ জগৎ নিয়ে আলোচনা, প্রাকৃতিক প্রক্রিয়া, কার্যকরণ সম্পর্ক ও বৈশিষ্ট্য সহকারে আলোচনা করা হয় তাকে প্রাকৃতিক ভূগোল বলা হয়। এর বৈশিষ্ট্য কি কি? প্রাকৃতিক ভূগোল পৃথিবীর ভূপ্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে একটি পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। এখানে বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলি একে অপরের সাথে যোগসূত্র রেখে ব্যাখ্যা করা হয়। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির পারস্পরিক সম্পর্ককে কারণ ও ফলাফলের আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করা হয়ে থাকে। শুধু ভূপৃষ্ঠের বিষয়গুলি নয়, এতে আলোচনা করা হয় মহাকাশের অন্যান্য বিষয়ে। এটি একটি বিজ্ঞান ভিত্তিক বিষয় যা পর্যবেক্ষণ, পরীক্ষণ ও মাপযোগের উপর নির্ভরশীল। এখানে কিছু বানান ভুল আছে, একটু দেখে নেবে। বর জায়গায় কোথাও র হয়ে গেছে। ঠিক আছে, পরিধি কতটা প্রাকৃতিক ভূগোলের? প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির অন্তর্গত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই এর পরিধি অত্যন্ত বিস্তৃত। প্রধানত অন্তর্গত কি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, জীবমণ্ডল ও মানুষ জগৎ। প্রতিটি উপাদানের গঠন, বৈশিষ্ট্য, প্রক্রিয়া, পরিবর্তন ও এদের পারস্পরিক প্রভাবই প্রাকৃতিক ভূগোলের আলোচনার পরিধি। তাই প্রাকৃতিক ভূগোলের পরিধি কেমন? বায়ুমণ্ডল, জলমণ্ডল আর শিলামণ্ডল, এই তিনটা নিয়ে। এবারে প্রাকৃতিক ভূগোলের শাখাগুলা কি কি আছে দেখে নিচ্ছিল। ব্রাঞ্চেস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, একটা আছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল আছে, যাকে অ্যাস্ট্রোনমিক্যাল জিওগ্রাফি বলছি। তার মধ্যে কি কি আছে? মানচিত্রবিদ্যা আছে, গাণিতিক ভূগোল আছে, পরিসংখ্যান ভূগোল আছে। এবার 2 নম্বরে আছে, দেখো, ভূমিরূপ বিদ্যা আছে, জিওমরফোলজি আছে। 3 নম্বরে আছে, দেখো, জলবায়ু বিদ্যা, ক্লাইমেটোলজি আছে। 4 নম্বরে আছে, দেখো, ভূজল বিদ্যা বা হাইড্রোলজি আছে। 5 নম্বরে আছে, দেখো, সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি আছে। 6 নম্বরে দেখো, মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি আছে। 7 নম্বরে জীব ভূগোল আছে বা বায়োজিওগ্রাফি, তারও কিছু শাখা আছে। উদ্ভিদ ভূগোল আছে, ফাইটোজিওগ্রাফি বা প্ল্যান্ট জিওগ্রাফি।
প্রাণী ভূগোল আছে, জু জিওগ্রাফি আছে, মানবীয় বাস্তুবিদ্যা আছে, হিউম্যান ইকোলজি আছে, পরিবেশ ভূগোল আছে, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আছে। 8 নম্বরে আছে দেখো দুর্যোগ ভূগোল বা হ্যাজার্ড জিওগ্রাফি। 9 নম্বরে আছে হিমমণ্ডলী ভূগোল বা ক্রায়োস্ফিয়ার জিওগ্রাফি যাকে বলছে। 10 নম্বরে আছে জীবাশ্ম ভূগোল বা প্যালিওন্টোলজি। এইগুলা হচ্ছে 10টা প্রাকৃতিক ভূগোলের প্রধান শাখা। এবারে চলো 1 নম্বরে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলটা কি দেখে নিই একটু। সংজ্ঞা কি? প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মহাজাগতিক বিষয়গুলির উৎপত্তি, আকার ও আয়তনের সম্পর্কে ব্যাখ্যা, বিশ্লেষণ এবং মানচিত্রে তাদের আপেক্ষিক অবস্থান দেখানো হয় তাকে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল বলে। এর আলোচনার ক্ষেত্র কি? এই শাখায় মহাকাশ, সৌরজগৎ, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা, সূর্যসহ অন্যান্য নক্ষত্র, নক্ষত্রমণ্ডল, নীহারিকা ইত্যাদির বর্ণনা, উৎপত্তি, আকার ও আয়তন, আবর্তন, পরিক্রমণ, কক্ষপথ, সময় গণনা, উল্কাপাত সম্পর্কে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়ে থাকে। এর কিছু উপশাখা আছে। এই প্রাকৃতিক ভূগোলের থেকে 3টি উপশাখার উদ্ভব হয়েছে। একটা হচ্ছে মানচিত্রবিদ্যা, একটা হচ্ছে গণিত ভূগোল বা ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি, একটা পরিসংখ্যান ভূগোল বা স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, এবারে মানচিত্রবিদ্যাটা কি দেখে নিই। কার্টোগ্রাফি প্রথমে। এই যে প্রথম যে শাখা হলো জ্যোতির্বিজ্ঞান ও ভূগোল, তার যে 3টা শাখা, তার 3টা শাখা এটা দেখে নিই। প্রথমে মানচিত্রবিদ্যা, কার্টোগ্রাফি। এটি প্রাকৃতিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা। গাণিতিক ও জ্যামিতিক পদ্ধতিতে মানচিত্র অঙ্কন পদ্ধতিকে কার্টোগ্রাফি বলা হয়। গাণিতিক ও জ্যামিতিক পদ্ধতিতে মানচিত্র অঙ্কনকে কি বলা হয়? কার্টোগ্রাফি বলা হয়, মনে রাখবে। এবারে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিক পণ্ডিত অ্যানাক্সিমেন্ডার ভূমধ্যসাগরকে ঘিরে এবং খ্রিস্টপূর্ব 5ম শতকে হেকাটিয়াস প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন, মনে রাখবে এটা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিক পণ্ডিত অ্যানাক্সিমেন্ডার ভূমধ্যসাগরকে ঘিরে, পাশে একটা ছবি দেওয়া আছে অ্যানাক্সিমেন্ডার তার অঙ্কিত পৃথিবীর মানচিত্র। ঠিক আছে, একটা মানচিত্র অঙ্কন করছিল ভূমধ্যসাগরকে ঘিরে। তবে কার্টোগ্রাফির নিয়ম মেনে ছিল না, কিন্তু মানে কোনো স্কেল বা গাণিতিক নিয়ম মেনে এই মানচিত্র ছিল না। এরপরে কি হয়েছে? ক্লডিয়াস টলেমি প্রথম গোলাকার পৃথিবীর অক্ষরেখা, দ্রাঘিমারেখা এবং নির্দিষ্ট স্কেলের ভিত্তিতে মানচিত্র অঙ্কন করেন। তারপর নিচে একটা ছবি দেওয়া আছে, দেখো টলেমিও তার অঙ্কিত পৃথিবীর মানচিত্র, যেটা স্কেল মেনে, অক্ষরেখা, দ্রাঘিমারেখা মেনে মানচিত্র অঙ্কন করেছিল। এবার হচ্ছে গেরাদাস মার্কেটরকে কার্টোগ্রাফির জনক বলা হয়, যিনি হচ্ছে আধুনিক মানচিত্র বিদ্যার জনক। একদম উপরে ছবিটা দেওয়া আছে দেখো, গেরাদাস মার্কেটর, যিনি ছিলেন আধুনিক মানচিত্র বিদ্যার জনক। তাহলে এখান থেকে অনেকগুলাই কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে ভূমধ্যসাগরকে ঘিরে প্রথম মানচিত্র কে অঙ্কন করেন, সেটা হচ্ছে প্রথম মানে পৃথিবীর প্রথম মানচিত্র, সেটা হচ্ছে হেকাটিয়াস হবে। আর যদি বলা হয় কার্টোগ্রাফির নিয়ম মতে, অর্থাৎ অক্ষরেখা, দ্রাঘিমারেখা, স্কেলের ভিত্তিতে প্রথম মানচিত্র অঙ্কন করেন কে, সেটা হবে ক্লডিয়াস টলেমি। এবার যদি বলা হয় আধুনিক মানচিত্রবিদ্যার জনক বা কার্টোগ্রাফির জনক যদি বলা হয়, সেটা হবে গেরাদাস মার্কেটর। এবার চলো বিতে গাণিতিক ভূগোল সম্পর্কে জেনে নিই, ম্যাথমেটিক্যাল জিওগ্রাফি। এতে গাণিতিক, জ্যামিতিক, ত্রিকোণমিতীয় বিভিন্ন পদ্ধতিতে অক্ষরেখা, দ্রাঘিমারেখা নির্ণয়, কোন স্থানের অবস্থান ও সময় নির্ণয় এবং জরিপ কাজ সম্পাদনা করা হয়। এরাটোস্থেনিস সর্বপ্রথম দ্রাঘিমারেখা অঙ্কন করেন। 250 খ্রিস্টপূর্বাব্দে এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাস ও পরিধি নির্ণয় করেন। তাহলে সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাস ও পরিধি কে নির্ণয় করেছিলেন? এরাটোস্থেনিস। সর্বপ্রথম দ্রাঘিমারেখা কে অঙ্কন করেন? এরাটোস্থেনিস। ঠিক আছে, মধ্যযুগে আরবীয় ভূগোলবিদগণ ভূগোলের বিশেষ শাখারূপে গাণিতিক ভূগোল উদ্ভাবনা করেন। তাহলে কারা গাণিতিক ভূগোলের উদ্ভাবনা করল? মধ্যযুগে আরবীয় ভূগোলবিদগণ। অ্যানাক্সিমেন্ডার ও থ্যালিসকে গাণিতিক ভূগোলের জনক বলা হয়। অ্যানাক্সিমেন্ডার আর থ্যালেস, মিলতুসের থ্যালেস, পাশে ছবি দেওয়া আছে দেখো। অ্যানাক্সিমেন্ডার আর থ্যালেসকে গাণিতিক ভূগোলের জনক বলা হয়। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন পেতে পারি? সর্বপ্রথম দ্রাঘিমারেখাকে অঙ্কন করেন এরাটোস্থেনিস। পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাস আর পরিধিকে নির্ণয় করেন এরাটোস্থেনিস। তারপরে হচ্ছে আমার গাণিতিক ভূগোলের উদ্ভাবনা কারা করেছিলেন? আরবীয় ভূগোলবিদগণ।
আর অ্যানাক্সিমেন্ডার আর থেলেসকে হচ্ছে গাণিতিক ভূগোলের জনক বলা হয়। ঠিক আছে, এবারে চলো নেক্সট, পরিসংখ্যান ভূগোল বা স্ট্যাটিস্টিক্যাল জিওগ্রাফি। এটি প্রাকৃতিক ভূগোলের অপেক্ষাকৃত নতুন শাখা। এতে প্রাকৃতিক মানবীয় ভূগোলের তথ্যসমূহকে বিভিন্ন পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়ে থাকে। পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস হলেন জ্যোতির্বিজ্ঞানী ও ভূগোলের জনক। তার জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলের জনককে নিকোলাস কোপার্নিকাস। এবার এরাটোস্থেনিস, টলেমি, স্ট্র্যাবো, অ্যারিস্টটল, আর্যভট্ট, বরামি প্রমুখ ছিলেন এই ভূগোলের পথপ্রদর্শক। তার জ্যোতির্বিজ্ঞান ভূগোলের জনক কে ছিলেন? কোপার্নিকাস। ঠিক আছে, এবার অ্যানাক্সিমেন্ডারকে মহাকাশবিদ্যার জনক বলা হয়। অ্যানাক্সিমেন্ডারকে কি বলা হয়? মহাকাশবিদ্যার জনক। এটা মনে রাখবে। এবার 2 নম্বরে দেখো ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যাটা কি দেখে নিই চলো। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় স্থান ও সময় নিরিখে নানা ভূমিরূপগত উপাদান, ভূমিরূপের গঠন, বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি বলা হয়। এটা 2 নম্বর শাখা, এটা জিওমরফোলজি ছিল প্রাকৃতিক ভূগোলে। ভৌগোলিক কিট সর্বপ্রথম জিওমরফোলজি শব্দটি প্রয়োগ করেন। কে প্রথম জিওমরফোলজি শব্দটি ব্যবহার করেছিলেন? ভৌগোলিক কিট। মনে রাখবে এটা। আলোচনার ক্ষেত্র কি? এই শাখায় পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, শিলা, অগ্নুৎপাত, ভূমিকম্প, ভূপৃষ্ঠে আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয়, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মাধ্যমে শিলাস্তরের ক্ষয়, বহন, সঞ্চয় প্রক্রিয়া, পৃথিবী পৃষ্ঠদেশে উৎপন্ন ভূমির নানা রূপ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এর প্রবক্তাগণ কে কে আছে এইটাই মেনলি মনে রাখবে এখানে। উইলিয়াম মরিস ডেভিস হলেন ভূমিরূপবিদ্যার জনক। ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয় বা জিওমরফোলজির জনক কাকে বলা হয়? উইলিয়াম মরিস ডেভিসকে। এছাড়াও কারা কারা ছিলেন? কিং ছিলেন, হাটন ছিলেন, পেং ছিলেন, উন্ডরিচ, মর্গান, পাওয়েল, গিলবার্ট, ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ ভৌগোলিকগণ শাস্ত্রটির উন্নতি ঘটিয়েছিলেন। এর উপশাখা কিছু আছে ভূমিরূপবিদ্যার। এর কয়েকটি উপশাখা হলো হিমবাহ বিদ্যা আছে, নদীবিদ্যা আছে, যেগুলো আগেই দেখেছি, উপকূলীয় ভূগোল আছে, ল্যান্ডস্কেপ ইকোলজি আছে। এগুলো মনে রাখবে। এবার 3 নম্বর যেটা আছে দেখো, জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি, 3 নম্বর শাখা প্রাকৃতিক ভূগোলে। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন স্থানের আবহাওয়া, জলবায়ুর উপাদান এবং বায়ুমণ্ডল সংক্রান্ত ঘটনাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি বলে। এই শাখায় আলোচনার ক্ষেত্রে কি কি আছে? এই শাখায় হচ্ছে পৃথিবীর নিম্ন বায়ুমণ্ডলের গঠন, বিভিন্ন উপাদান, সৌর বিকিরণের বণ্টন, বায়ুর উষ্ণতা, চাপ, বায়ুর প্রবাহ, ঘূর্ণিঝড়ের আর্দ্রতা, মেঘ অধঃক্ষেপণ, আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রক, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, ওজোন গ্রহণ, গ্রিন হাউস প্রভাব, জলবায়ু পরিবর্তন, জলবায়ু শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। প্রবক্তাগণ কে কে আছে এটা মনে রাখবে। আলোচনার ক্ষেত্র আর প্রবক্তাগণ। প্রবক্তাগণ কে আছে? মার্কিন আবহাওয়াবিদ রিড ব্রায়ারসন হলেন জলবায়ুবিদ্যার, এবং ব্রিটিশ আবহাওয়াবিদ লিউক হাওয়ার্ড হলেন আবহাওয়াবিদ্যার জনক। তাহলে যদি জলবায়ুবিদ্যার জনক বলা হয় তাহলে কি হবে? মার্কিন আবহাওয়াবিদ রিড ব্রায়ারসন, পাশে একটা ছবি দেওয়া আছে, দেখবে একদম কোণের ছবিটা। আর ব্রিটিশ আবহাওয়াবিদ লিউক হাওয়ার্ড হলেন কি? আবহাওয়াবিদ্যার জনক। মনে রাখবে এই দুটো। এছাড়াও কোপেন আছে, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ পড়বে এর পরবর্তীকালে। থর্নয়েড আছে, থর্নয়েডেরও আছে। টেওয়ার্থ আছে, আবহাওয়াবিদ হচ্ছে পৃথিবীর জলবায়ু অঞ্চলের শ্রেণীবিন্যাস করেন। এছাড়াও রসবি আছে, হ্যাডলি আছে, গিলবার্ট ওয়াকার আছে, গ্যালাটন আছে প্রমুখ। এরা হচ্ছে জলবায়ুবিদ্যার বিভিন্ন জলবায়ুবিদ। ঠিক আছে, এবার 4 নম্বরে ভূজলবিদ্যা হাইড্রোলজি আছে, প্রাকৃতিক ভূগোলের শাখা। সেখানে কি আছে? প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, জলাশয়, ভৌমজল, হিমবাহ, বৃষ্টিপাত, বাষ্পীভবন, ভূপৃষ্ঠ প্রবাহ নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে ভূজলবিদ্যা বা হাইড্রোলজি বলা হয়। এর আলোচনার ক্ষেত্র কি কি? এই শাখায় পৃথিবীর জলচক্র, ভৌমজলের উৎস, অবস্থান ও ব্যবহার, পানীয় জলের পরিমাণ ও সংকট, জলের পৃষ্ঠপ্রবাহ, নদী অনুশাসন, হাইড্রোগ্রাফ, রেটিং কার্ড সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। এর প্রবক্তাগণ কে কে দেখে নাও। মার্কিন হাইড্রোলজিস্ট রবার্ট এলমার হাটন হলেন ভূজলবিদ্যার জনক।
মার্কিন বিজ্ঞানী অস্কার এডওয়ার্ড মেইঞ্জার হলেন ভৌম জলবিদ্যার জনক। এছাড়া হচ্ছে গাস্টার উইলিয়ামস, ভালিয়া হামজা প্রমুখ ভূজলবিদগণ শাস্ত্রটিকে বিকশিত করেছেন। জাস্ট সংক্ষেপেই দিয়েছি, এখানে শুধু মনে রাখবে প্রবক্তাগণ আর কি কি আলোচনার ক্ষেত্র। এর 5 নম্বরে দেখো ওশেনোগ্রাফি বা সমুদ্রবিদ্যা। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় সাগর মহাসাগর সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করা হয় তাকে সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি বলে। এর বিকাশ কেমন হয়েছিল? এটি উদক বা জলবিদ্যা বা হাইড্রোলজি দ্বারা প্রভাবিত ভূগোলের একটি শাখা। ঠিক আছে, এর আলোচনার ক্ষেত্র কি কি আছে? এই শাখায় ভূপৃষ্ঠে সাগর ও মহাসাগরের বন্টন, উৎপত্তি, সমুদ্র স্রোত, তরঙ্গ, সমুদ্র তলদেশের ভূগঠন ও ভূপ্রকৃতি, জলের ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য, সামুদ্রিক অবক্ষেপণ, সমুদ্র সম্পদ, সামুদ্রিক জীব ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়। এর বিকাশ কে করেছিলেন? ম্যাথিউ ফন্টান মাউরি হলেন সমুদ্রবিদ্যার জনক। সমুদ্রবিদ্যার জনক কাউকে বলা হয়? মাউরিকে, অর্থাৎ ম্যাথিউ ফন্টান মাউরি, যার পুরো নাম। এছাড়াও আছেন আগুস আছেন, শেফার আছেন, উইলিয়ামস আছেন, পার্সিডানিয়াস আছেন প্রমুখ সমুদ্রবিজ্ঞানী শাস্ত্রটিকে বিকশিত করেছেন। এবার 6 নম্বরে যেটা আছে মৃত্তিকা ভূগোল বা সয়েল জিওগ্রাফি। এর সংজ্ঞাটা কি দেখে নাও। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় মাটির উৎপত্তি, ধর্ম, শ্রেণীবিভাগ, বন্টন, ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয় তাকে মৃত্তিকা ভূগোল বলা হয়। এর বিকাশ কে করেন? মৃত্তিকা বিজ্ঞান, পেডোলজি থেকে এর উৎপত্তি ঘটেছে। আলোচনার ক্ষেত্র কি কি? এই শাখায় ভূপৃষ্ঠের বিভিন্ন মাটির উৎপত্তি কেমন হয়েছে, তার শ্রেণীবিভাগ কি কি আছে, ভৌত রাসায়নিক বৈশিষ্ট্য কি আছে, গুণাগুণ কি আছে, কৃষির উপরে কি প্রভাব পড়ে, মাটি দূষণ, ক্ষয়, সংরক্ষণ ও বন্টন সম্পর্কে আলোকপাত করা হয়। এর প্রবক্তাগণ কে কে? রুশ মৃত্তিকা বিজ্ঞানী ভাসিলিভিচ ডকুচেভ হলেন মৃত্তিকা ভূগোলের জনক। এত বড় নাম যদি মনে না থাকে, ডকুচেভ মনে রাখবে। মৃত্তিকা বিজ্ঞানের জনককে ডকুচেভ বা ভিভি ডকুচেভ মনে রাখবে। ভিভি ডকুচেভ, অনেক সময় শর্ট নামেও দিয়ে দেয়, ভিভি ডকুচেভ মৃত্তিকা বিজ্ঞানের জনক বা মৃত্তিকা ভূগোলের জনক। মারবার্ট, বলদুইন, হিলগার প্রমুখ মৃত্তিকা বিজ্ঞানী শাস্ত্রটিকে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, এবার 7 নম্বরে আছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি যাকে বলছি। প্রাকৃতিক ভূগোলের যে শাখায় ভূপৃষ্ঠ, উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের উৎপত্তি, বন্টন, বৈশিষ্ট্য, পরিবেশের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে বায়োজিওগ্রাফি বলা হয়। বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস জীব ভূগোলের জনক। তাহলে জীব ভূগোলের জনক কাকে বলে? পাশে উপরে একদম কোনায় ছবি দেওয়া আছে, দেখো, বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস। মনে রাখবে এটা, জীব ভূগোলের জনককে বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস। এর উপশাখা কিছু আছে। বিষয়বস্তুর ভিত্তিতে এটি 4টি উপশাখায় বিভক্ত: উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় ভূগোল, বাস্তুবিদ্যা ও পরিবেশ ভূগোল। ঠিক আছে, এইবারে চলো এর যেসব উপশাখাগুলো আছে সেগুলো দেখে নিই। উদ্ভিদ ভূগোল, ফাইটোজিওগ্রাফি বা ফাইটোগ্রাফি বা প্ল্যান্ট জিওগ্রাফিও বলা হয়। সংজ্ঞা কি? জীব ভূগোলের যে শাখায় নানান প্রজাতির উদ্ভিদের বন্টন, প্রকৃতি, অভিযোজন ও সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে উদ্ভিদ ভূগোল বা ফাইটোগ্রাফি বলে। এর বিকাশ কিভাবে হচ্ছে? এই শাস্ত্রটির উদ্ভিদবিদ্যা বা বোটানি থেকে উৎপত্তি ঘটেছে। আলোচনার ক্ষেত্র কি কি? এই শাখায় ভূপৃষ্ঠে বিভিন্ন উদ্ভিদ ও তৃণভূমির জন্ম, বন্টন, বৈশিষ্ট্য, পরিবেশের সঙ্গে সম্পর্ক, অর্থনৈতিক গুরুত্ব, উৎপাদনশীলতা, উদ্ভিদ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রবক্তাগণ কে কে আছে? আলেকজান্ডার ভন হামবোল্টকে উদ্ভিদ ভূগোলের জনক বলে। উদ্ভিদ ভূগোলের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ভন হামবোল্টকে। মনে রাখবে এটা। পলুলিন, হুইটকেকার, ডবেনমায়ার, কেডিল, হামবোল্ট প্রমুখ বিজ্ঞানীগণ শাস্ত্রটিকে উন্নত করেছেন। এবারে 2 নম্বরে যেটা আছে দেখো, প্রাণী ভূগোল আছে, জু জিওগ্রাফি আছে বায়োজিওগ্রাফির আন্ডারে। জীব ভূগোলের যে শাখায় নানা প্রজাতির প্রাণীর বন্টন, প্রকৃতি, অভিযোজন, সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয় তাকে প্রাণী ভূগোল বলে। এর বিকাশ কি? প্রাণীবিদ্যা থেকে শাখাটির উৎপত্তি ঘটেছে, অর্থাৎ জুলজি থেকে এই শাখাটির উৎপত্তি ঘটেছে। আলোচনার ক্ষেত্র কি কি আছে? প্রাণী ভূগোলে ভূপৃষ্ঠের আণুবীক্ষণিক জীব সহ বিভিন্ন প্রাণীর উদ্ভব, বিকাশ, বন্টন, বৈশিষ্ট্য, পরিবেশের সঙ্গে সম্পর্ক, অভিযোজন, জীবজন্তুর অর্থনৈতিক গুরুত্ব, প্রাণী প্রজনন, প্রতিপালন, সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
এর প্রবক্তাগণ কে কে আছে? আলফ্রেড রাসেল ওয়ালেস, জন মায়ার, কেইন ডার্লিংটন, জন জর্জ বার্থোলোমিউ প্রমুখ বিজ্ঞানীগণ শাস্ত্রটিকে সমৃদ্ধ করেছেন। এবারে সিতে আছে দেখো মানবীয় বাস্তুবিদ্যা বা হিউম্যান ইকোলজি। সংজ্ঞাটা কি? জীবভূগোলে যে শাখায় মানুষ ও প্রকৃতির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে মানবীয় বাস্তু সংস্থান বা মানবীয় বাস্তুবিদ্যা বলে। আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ঐকোলজি শব্দটি ব্যবহার করেন, যা থেকে ইকোলজি শব্দটির উৎপত্তি ঘটেছে। তাহলে কে প্রথম ব্যবহার করেন? আর্নেস্ট হ্যাকেল। ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আর্নেস্ট হ্যাকেল। ঠিক আছে। এবার বাস্তুবিদ্যার ভিত্তিতে শাস্ত্রটির উদ্ভব ঘটেছে। আলোচনার ক্ষেত্র কি? এই শাখায় মানুষ ও তার প্রকৃতির অন্তঃসম্পর্ক, মানুষ দ্বারা প্রকৃতির পরিবর্তন ও মানব জীবনে তার প্রভাব, মানুষের আচার ও ব্যবহার ও সামাজিক বিষয়গুলিকে ব্যাখ্যা করতে বাস্তুতন্ত্রের বিভিন্ন ধারাগুলিকে প্রয়োগ ইত্যাদি বিষয়ে আলোচিত হয়। এর প্রবক্তাগণ কে আছে? হেনরি ডেভিড থোরেওকে মানবীয় বাস্তুবিদ্যার জনক বলা হয়। এটা মনে রাখবে, মানবীয় বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? হেনরি ডেভিড থোরেওকে। এছাড়াও ডোনাগন, স্টাইনার, ট্রপ, মার্স প্রমুখ বাস্তুবিদগণ শাস্ত্রটিকে ভূগোলের গুরুত্বপূর্ণ শাখায় পরিণত করেছেন। এবার ডিতে কি আছে? পরিবেশ ভূগোল আছে, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। জীবভূগোলের যে শাখায় পরিবেশ সংক্রান্ত যাবতীয় কিছু আলোচিত হয় তাকে পরিবেশ ভূগোল বলছি। এর বিকাশ কোথা থেকে হয়েছে? পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স হলো শাস্ত্রটির উৎস। এর আলোচনার ক্ষেত্রে কি কি আছে? এই শাখায় পরিবেশের উপাদান, প্রকৃতি এবং মানুষের সঙ্গে পারস্পরিক পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়া, পরিবেশের ফলাফল, সংরক্ষণ, সম্পদ হ্রাস ও মানব জীবনে তার প্রভাব, স্থিতিশীল উন্নয়নে বিশ্লেষণ করা হয় এই শাখায়। এটি হচ্ছে ভূগোলের অপেক্ষাকৃত নতুন শাখা। ঠিক আছে। এর প্রবক্তাগণ কে কে? ওডাম আছে, চ্যাপম্যান আছে, সাবিন্দ্র সিং আছে, কালসার আছে, হোয়াইট আছে, করমভি আছে প্রমুখ পরিবেশবিদ শাস্ত্রটিকে সমৃদ্ধ করেছে। এবারে প্রাকৃতিক ভূগোলের নতুন শাখা কি? বিংশ শতকের শেষ লগ্ন থেকে প্রাকৃতিক ভূগোলে কিছু নতুন শাখার উদ্ভব ঘটেছে। যেমন কি? 1 নম্বরে হচ্ছে দুর্যোগ ভূগোল বা হ্যাজার্ড জিওগ্রাফি। এই নতুন প্রাকৃতিক ভূগোলে সারা বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক ও সাংস্কৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের কারণ, প্রভাবিত অঞ্চল, ফলাফল, ব্যবস্থাপনা সম্পর্কে আলোকপাত করা হয়। এগুলো হচ্ছে চিরতুষার সমুদ্র ভূগোল। বিশ্বের মেরু অঞ্চলে সারা বছর বরফাবৃত সমুদ্র সংলগ্ন এলাকাগুলির মাটি, জলবায়ু, বিশ্ব উষ্ণায়ন, মানবীয় কার্যকলাপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। জীবাশ্ম ভূগোল, প্যালিওন্টোলজি। এই নতুন প্রাকৃতিক ভূগোলে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মের উৎপত্তি, বন্টন, সৃষ্টিকাল সম্পর্কে আলোচনা করা হয়, যার ভিত্তিতে ভূবিবর্তন, নতুন ভূখণ্ডের আবিষ্কার, পুরাতাত্ত্বিক জলবায়ুগত সম্পর্ক পূর্বাভাস দান করে। এর ভিত্তিতে নবীনতম অষ্টম মহাদেশ হচ্ছে জিলান্ডিয়া আবিষ্কার সম্ভব হয়েছে। তাহলে আমাদের নবীনতম অষ্টম মহাদেশ জিলান্ডিয়া আবিষ্কার সম্ভব হয়েছে এই জীবাশ্ম ভূগোলের সাহায্যে। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের নতুন শাখা। একটা হচ্ছে হ্যাজার্ড জিওগ্রাফি বা দুর্যোগ ভূগোল, একটা হচ্ছে ক্রায়োস্ফিয়ার জিওগ্রাফি বা চিরতুষার সমুদ্র ভূগোল, একটা হচ্ছে প্যালিওন্টোলজি বা জীবাশ্ম ভূগোল। ঠিক আছে। আর আমাদের অষ্টম দেশ জিলান্ডিয়া আবিষ্কার হয়েছে এই জীবাশ্ম ভূগোলের মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতটুকু পর্যন্তই। খুব ভালো করে পড়ো, আশা করি শর্ট নোটস আকারে বুঝিয়ে বলতে পেরেছি। যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী এই চ্যাপ্টারের উপর কোশ্চেনেরও ভিডিও আসবে, মাল্টিপল চয়েস কোশ্চেনের, এবং পরবর্তী চ্যাপ্টারেরও ভিডিও আসবে। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, টাটা।